হাইপারটেনশন একটা রোগ বা হাই ব্লাড প্রেশার, আরও ভালোভাবে বাংলায় বললে উচ্চ রক্তচাপ। এটা টেনশন বেশির সঙ্গে কোনো রিলেশন নেই, যদিও অনেক সময় টেনশন থাকলে ব্লাড প্রেশার বাড়ে এবং সেই জন্যে ব্লাড প্রেশার রেকর্ডিংয়ের সময় আমরা রুগীদেরকে বলি যে তোমরা একটু বসো, তাড়াহুড়ো করো না। 1 ঘন্টা আগে চা কফি খেয়ে থাকলে বা ফোন ধরে থাকলে সেই সময় ব্লাড প্রেশারটা বেশিই থাকে। ওভারঅল আদারওয়াইজ অন্য সময়, স্বাভাবিক সময় ঘুম থেকে উঠে বা নিরিবিলিতে কেউ বসে আছে সেই সময় প্রেশার দেখা, সেটা হচ্ছে আইডিয়াল। আমাদের উদ্দেশ্য আজকে ব্লাড প্রেশার চেক করা নিয়ে আমাদের জ্ঞান বৃদ্ধি নয়, আমাদের একটা নতুন জিনিস নিয়ে আলোচনা দরকার। সেটা হচ্ছে এই হাই ব্লাড প্রেশারের সঙ্গে কিডনির কী সম্পর্ক। সেখানে জানতে হবে যে অনেক পরীক্ষা নিরীক্ষার পরে জানা গেছে যে হাইপারটেনশন 2 রকমের হয়। একটা কোনো কারণের জন্যে, যেটা হয়তো কোনো শরীরে টিউমার হতে পারে, কোনো ওষুধ হতে পারে, এবং তাদের সংখ্যাটা কম। কিন্তু 90% লোকেদের, 100টার মধ্যে যাদের ব্লাড প্রেশার বেশি আছে তাদের 90% লোকেদের ব্লাড প্রেশার কেন হয় আমরা জানি না, এবং সেই জন্যে ইংরেজিতে এটাকে বলা হয় এসেনশিয়াল হাইপারটেনশন, মানে হবেই একটা সময়ের পরে। এখন আগে যদি 60 বছর বয়সে ব্লাড প্রেশার বেশি হতো, 70 বছর বয়সে ব্লাড প্রেশার ধরা পড়তো, তারপরে অর্গ্যান ড্যামেজ হতে হতে 5-10 বছর আরও লেগে যেত, তখন মানুষ খরচের খাতায় চলে যেত। কিন্তু এখন আমাদের লাইফস্টাইল, আমাদের নাক ডাকা, আমাদের ফাস্ট ফুড খাওয়া এবং কাজকর্ম না করার জন্যে ব্লাড প্রেশারের সম্ভাবনাটা বেড়ে গেছে। কিছু কিছু ক্ষেত্রে 15-16 বছর বয়সে, 10-12 বছর বয়সেও ব্লাড প্রেশার হচ্ছে। ব্লাড প্রেশারের চিকিৎসার মধ্যে একটা থাকে লাইফস্টাইল চেঞ্জ এবং খাওয়া দাওয়া ঠিকঠাক করা, ফিজিক্যাল অ্যাক্টিভিটি। এটা ছাড়া ওষুধ খেতে হয়। তো এই ওষুধ অনেক রকম ভালো বেরিয়েছে এবং তাতে প্রেশার অনেকেরই কন্ট্রোল থাকে, আবার তাদের সাইড এফেক্টও হয়। কিন্তু দেখা গেছে যদি ওভারঅল ব্লাড প্রেশারটা নর্মাল থাকে, যেটাকে আমরা 130/80-র নিচে বলছি, তাহলে তারা ভালো থাকে। 90/60-এর নিচে নেমে গেলে কারুর অসুবিধে হয়, সেই ভুল করে কেউ পার্মানেন্টলি ওষুধ বন্ধ করে দেয়। পার্টিকুলার এরকম গরমে হতেই পারে, কিন্তু সেটা সলিউশন নয়। প্রেশার যত কম থাকবে ততই ভালো। তাহলে আমাদের ব্রেন হেমারেজ, ব্রেন স্ট্রোক, চোখের রেটিনা খারাপ বা চোখ পার্মানেন্টলি ড্যামেজ হওয়া, হার্ট ফেলিওর হওয়া, সর্বশেষ কিডনি ফেলিওর হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। তাহলে হার্ট, কিডনি এত কিছু ড্যামেজ হতে পারে, ব্রেন ড্যামেজ হতে পারে যে রোগটা থেকে, সেই রোগটার জন্যে কিন্তু আমাদের কোনো কষ্ট হয় না। তাই জন্যে আমরা হাইপারটেনশনটাকে সাইলেন্ট কিলার বলি। তাহলে এখনও পর্যন্ত আমরা যেটা জানলাম সেটা হচ্ছে আমাদের হাই ব্লাড প্রেশারের জন্য রুটিন চেক করা দরকার মাঝে মাঝেই। আমেরিকাতে একটা স্টাডি হয়েছে, তারা দেখেছে বারবার শপে, মানে যেখানে আমি চুল কাটতে সেলুনে যাচ্ছি, বসে আছি, তখন ব্লাড প্রেশার চেক করে দেখা গেল হাই। এইভাবেও দেখা যায় যে প্রেশারটা বাড়ছে সত্যিকারের সকলের কিনা, তারা ওষুধ খাচ্ছে কিনা। তার সঙ্গে যেটা জানা দরকার সেটা হচ্ছে কিছু লোক ব্লাড প্রেশারের ওষুধ সহ্য করতে পারছে না এবং ওষুধ খাওয়া সত্ত্বেও প্রেশার কন্ট্রোল হচ্ছে না। এখানে আমরা 2009-এ একটা স্টাডিতে দেখেছি, মানে আজ থেকে 10 বছরেরও বেশি, যে কিডনির বাইরে যে নার্ভগুলো থাকে তারা হাইপারটেনশনটা আনকন্ট্রোল থাকার পেছনে দায়ী। তো আমরা এখন এই কিডনির নার্ভগুলোকে যদি অকেজো করতে পারি, তাহলে ব্লাড প্রেশারটা কি নর্মাল হবে বা একদম চলে যাবে? এই ব্যাপারে পরীক্ষা নিরীক্ষা চলছে এবং এই থেরাপি আমরা ইউজ করেছি, যদিও আমাদের দেশে এটা এখনও পর্যন্ত খুব রেডিলি অ্যাভেলেবল হয়নি বা আমরা জানি না।
সেই জন্য এই ট্রিটমেন্টের কথাটা বলছি না, কিন্তু এখন আমরা আপনাদের জানাতে চাই যে এরকম একটা ট্রিটমেন্ট অ্যাভেলেবেল আছে, যেটা করলে প্রেশারটা বেটার কন্ট্রোল হবে এবং অর্গ্যান ড্যামেজ অলরেডি যাদের হয়েছে তাদের আরও ফার্দার ড্যামেজ থেকে তারা রক্ষা পাবে। কাজেই হাইপার টেনশন কন্ট্রোল হচ্ছে না, আমি ওষুধ খেতে পাচ্ছি না, এই জিনিসের কিছুটা হলেও উত্তর আমরা পেয়েছি। এটা বলার সঙ্গে সঙ্গে এই কিডনির ওপরে নার্ভ, এই ব্যাপারটা বোঝাতে গেলে আমাকে একটু ছবি এঁকে আপনাদের বোঝাতে হবে, সেটাই আমি এখন আপনাদের দেখাচ্ছি। আমরা মানুষের শরীরটাকে যদি এভাবে দেখি তাহলে যেটা ব্যাপার সেটা হলো এটা হার্ট, এবং হার্ট থেকে বিভিন্ন জায়গায় ব্লাড যায়, এবং ব্লাড যাওয়ার রাস্তাগুলোকে আমরা এখন থেকে গ্রিন হিসাবে দেখাবো। যেমনি মাথায় যায়, হাতের যায়, তেমনি এটা নিচে নেমে এসে কিডনিকেও দেয় এবং তারপরে দুটো পায়েও দেয়। আমরা এটাকে বাঁদিকের কিডনি এবং এটাকে ডান দিকের কিডনি বলছি, কিন্তু আমাদের উদ্দেশ্য আজকে কিডনির অসুখ নিয়ে আলোচনা নয়। কিডনির কাজ হচ্ছে ইউরিন তৈরি করা এবং সেটা ব্লাডারে, বি মানে ব্লাডার, সেখানে যায় এবং সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু আমরা দেখেছি যে এই যে কিডনি যেখানে ব্লাড সাপ্লাই হচ্ছে যেখান থেকে, মানে রেনাল আর্টারি এইরকম একটা জায়গা থেকে বেরোয় এবং এই বেরিয়ে এখানে অনেকগুলো নার্ভের জালিকা থাকে। তা সেই নার্ভের জালিকাগুলো কিডনির কাজকে নিয়ন্ত্রণ করে, কখন কিডনির আর্টারি সংকুচিত হবে, কখন কিডনির আর্টারি ডাইলেট করবে, কতটা কিডনি থেকে সোডিয়াম অ্যাবজর্ব হবে। যত সংকুচিত হবে এবং কিডনির আর্টারি কিডনি থেকে সোডিয়াম অ্যাবজর্ব হবে, শরীরে ব্লাড প্রেশারের সম্ভাবনা বেড়ে যাবে। তো রেনাল ডিনার্ভেশন থেরাপিতে আমরা এখান থেকে পায়ে একটা ক্যাথিটার লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে নিয়ে যাই এবং কিডনির আর্টারির মধ্যে গিয়ে এখানে একটা ওয়েভ থেরাপি দেয়া হয়। সেই ওয়েভ থেরাপিতে এই নার্ভ সেগুলোকে ডিঅ্যাক্টিভেটেড করা হয়, মানে ডিনার্ভেশন করা হয়। এবং যেহেতু এটা কিডনিতে হচ্ছে ওই জন্যে রেনাল কথাটা বলা হয়। তাহলে রেনাল ডিনার্ভেশন থেরাপি মানে ট্রিটমেন্ট। তো এই আরডিএন বা এই যে রেনাল ডিনার্ভেশন থেরাপি যেটা নিয়ে আমরা বলছি, এখান থেকে আমরা গিয়ে ক্যাথিটারটা একবার এই দিকের কিডনিতে এবং সেই ক্যাথিটারটাই এই দিকের কাজ হয়ে গেলে তাকে ঘুরিয়ে আবার এই দিকের কিডনিতে, এইভাবে আমরা পালস থেরাপি দিতে থাকি। দিলে এই যে কিডনির আর্টারি আছে এর চারপাশে যে এই নার্ভগুলো আছে, যে নার্ভগুলো এই নার্ভের সঙ্গে সব কানেক্টেড, সেগুলোকে আমরা ডিঅ্যাক্টিভেট করি এবং সেইটাকেই আমরা বলছি রেনাল ডিনার্ভেশন থেরাপি। এই প্রসিডিওরটা ক্যাথ ল্যাবে করা হয় এবং এটার জন্য সময় লাগে ঘণ্টাখানেক। এটা শুরুতে 5-6 ঘন্টা লাগতো। এখন সব কিছু জিনিসের টেকনোলজি যেমন বেড়েছে, এটারও টেকনোলজি ভালো হয়েছে, সেই জন্যে এই ট্রিটমেন্টটা এখন 1 ঘন্টার মধ্যেই করা সম্ভব। তাহলে আপনারা দেখলেন এতক্ষণ যে আমরা কিভাবে রেনাল ডিনার্ভেশন থেরাপি করি, এবং এটা পায়ের মধ্যে একটা ছোট ইঞ্জেকশন দিয়ে দেওয়া হয় এবং লোকাল অ্যানেস্থেসিয়াতে হয়। আগে এটা করতে 3 থেকে 4 ঘন্টা লাগতো। বর্তমানে এটা হাফ অ্যান আওয়ারের মধ্যেই হয়ে যায়, পরের দিন বা সেই দিনেই রুগী বাড়িতে চলে যায়। ওভারঅল এই স্টাডি আমাদের দেশে এখনও পিভটাল যা চলছে বা আমরা যা খবর পাচ্ছি তাতে ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা 4টে ওষুধ খেত তারা একটাও হয়তো খাচ্ছে না বা 2টো ওষুধে কমে গেছে এবং তাদের অর্গ্যানটা প্রোটেক্ট হয়েছে। দ্যাট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। অর্গ্যান মানে এখানে আমরা আবার বলছি যে হাইপার টেনশনের বার্ডেন কিডনি, হার্ট এবং ব্রেন, এই 3টের ওপরেই থাকে। কাজেই কিডনির শত্রু হতে পারে। এই কনসেপ্টেই রেনাল ডিনার্ভেশন থেরাপি।
আসুন আমরা আরও এগোই, আমরা জানি এবং আপনি আপনার ডাক্তারের কাছে জানার চেষ্টা করুন রেনাল ডিনারভেশন থেরাপি কীভাবে উপলব্ধ হতে পারে। কিছু সেন্টারে কিছু ডাক্তার এই ব্যাপারে আমরা অভিজ্ঞ আছি যারা এটা করে থাকি, এবং আমার মনে হয় এই জিনিসটা হয়তো একটা সেই রুগীদের জন্যে আশার আলো দেখাবে যেখানে প্রেশার কিছুতেই কন্ট্রোল হচ্ছে না, আর চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখছি এবং আমরা একটার পর একটা ওষুধ ট্রাই করে যাচ্ছি। হাইপারটেনশন সম্পর্কিত এবং রেনাল ডিনারভেশন থেরাপি সম্পর্কিত কিছু প্রয়োজনীয় তথ্যর দরকার হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের লোকেরা নিশ্চয়ই এ ব্যাপারে আপনাকে হেল্প করবে। তবে সর্বোপরি বলে রাখি, হাইপারটেনশনের জন্যে কিন্তু নিজেকে ঠিক রাখাটা, লাইফস্টাইল মেনটেন করাটা খুব জরুরি।